ওয়েলকাম টু অভিজিতের স্টাডি রুম। অভিজিতের স্টাডি রুমে তোমাদের স্বাগত জানাই। আজকের বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় নদী। তোমরা নদী প্রত্যেকেই দেখেছ, প্রত্যেকেই গঙ্গা স্নান করেছ। গঙ্গা হচ্ছে ভারতের প্রধান নদী। তাহলে নদী কি? নদী হলো স্বাভাবিক প্রবাহমান জলধারা যা অভিকর্ষের টানে ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনার দিকে বয়ে যায়। অভিকর্ষের টান কি? আমরা দেখবে ঢিল যদি উপর দিকে ছুঁড়ি বা কোনো বস্তু যদি উপর দিকে ছুঁড়ি সেটা নিচের দিকে চলে আসে, সেটা অভিকর্ষের টানে। তাহলে এখানে অভিকর্ষের টানে নদীও ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনার দিকে বয়ে চলে। এখন এখান থেকে আমরা জানতে পারছি উৎস থেকে মোহনার দিকে বয়ে চলে। তাহলে নদীর উৎপত্তি কোথায় হচ্ছে? নদী যেখানে সৃষ্টি হয় সেটাই হচ্ছে নদীর উৎস। সাধারণত পাহাড়, পর্বত বা মালভূমির কোনো উঁচু জায়গায় নদীর উৎপত্তি হয়। আর আমাদের যে প্রধান নদী গঙ্গা কোথায় উৎপত্তি হয়েছে? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে ভারতের প্রধান নদী গঙ্গার উৎপত্তি হয়েছে। আর মোহনা কি? যেখানে নদী শেষ হয়, অর্থাৎ নদী কোনো সাগর, উপসাগর, হ্রদ, জলাশয় বা অন্য কোনো নদীতে গিয়ে মেশে, সেই জায়গাকে নদীর মোহনা বলে। তাহলে আমাদের গঙ্গার মোহনা কোথায় বলো তো? তোমরা জানো, সুন্দরবনের ওখানে পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগরে গঙ্গা মিশেছে। তাহলে গঙ্গা নদীর মোহনা হচ্ছে পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগর। এখন ধারণ অববাহিকা কি? ধারণ অববাহিকা হচ্ছে উঁচু পাহাড়ি অঞ্চলের বরফ গলা জল বা বৃষ্টির জল অসংখ্য ছোট ছোট জলধারায় বয়ে গিয়ে পর্বতের পাদদেশে এসে নদী তৈরি করে। পর্বতের উপর থেকে পাদদেশ পর্যন্ত যে বিরাট অংশের জল মূল নদীতে এসে পড়ে সেটাই হলো ওই নদীর ধারণ অববাহিকা। তার মানে হলো নদী ধারণ অববাহিকা থেকেই বইতে শুরু করে। এখন জলবিভাজিকা কি? একটা জিনিস লক্ষ্য করে দেখো, তোমরা যদি তোমাদের বইয়ের পাতাটা খোলো এবং তারপর যদি বইটাকে উল্টো করে দাও, তাহলে দেখবে বইয়ের মাঝখানটা উঁচু হয়ে যাচ্ছে আর দুই সাইডটা একটু নিচু হয়ে যাচ্ছে। এই অবস্থায় যদি তুমি বইয়ের ওই মাঝখানে জল ঢালো তাহলে কী হবে? দুই সাইডে বয়ে যাবে তো। তাই দুই সাইডে যদি বয়ে যায়, ঠিক একইভাবে উঁচু পাহাড়ি অঞ্চলে যখন বৃষ্টি হয়, সেই বৃষ্টির জল ভূমির ঢাল বরাবর বিভিন্ন দিকে বয়ে যায়। অর্থাৎ কোনো পাহাড়ের চূড়ার অংশটা বৃষ্টির জলকে বিভিন্ন ভাগে ভাগ করে দেয় বা বিভাজন করে দেয়, তাকেই বলে জলবিভাজিকা। এই জলবিভাজিকার বিভিন্ন দিকে বয়ে যাওয়া জল একাধিক ছোট ছোট জলধারার মধ্য দিয়ে বয়ে গিয়ে মিলিত হয়ে মূল নদী তৈরি করে। এখন আমরা জানব উপনদী ও শাখা নদী কী। দেখো, উপনদী হচ্ছে যখন কোনো ছোট ছোট নদী এক জায়গা থেকে উৎস তার আছে, অন্য উৎস থেকে এসে কোনো ছোট ছোট নদী যখন কোনো একটা বড় নদীতে গিয়ে মিশছে, সেটাকেই আমরা তার বড় নদীটার উপনদী বলবো। যেমন গঙ্গাতে গিয়ে মিশছে যমুনা, গোমতী, ঘরঘরা, কোশি, গণ্ডক, এগুলো হচ্ছে মিশছে গঙ্গাতে। তাহলে গঙ্গার উপনদী হলো এগুলো। এখন তাহলে উপনদী কাকে বলবো? উৎস থেকে সৃষ্টি হয়ে কোনো নদী যখন অন্য কোনো নদীতে এসে মেশে, তখন তাকে ওই নদীটার উপনদী বলে। আবার শাখা নদী কাকে বলে? দেখো, গাছের শাখা প্রশাখা থাকে, গাছ থেকে শাখা প্রশাখা, মূল যে গদিটা, সেই গদিটা থেকে শাখা প্রশাখা বের হয়। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারবে শাখা নদী কাকে বলে। মূল যে নদী, সেখান থেকে যে সমস্ত নদী শাখার মতো বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে মেশে, তাদেরকে আমরা শাখা নদী বলি। যেমন ভাগীরথী, হুগলি হলো গঙ্গার প্রধান শাখা নদী। এখন দেখো,
নদী উপত্যকা কাকে বলে? উৎস থেকে মোহনা পর্যন্ত নদী যে খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে নদীর উপত্যকা বলে। আর নদী অববাহিকা, নদী তার উপনদী ও শাখা নদী সহ উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেই বিস্তীর্ণ ভূমিভাগকে নদী অববাহিকা বলে। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হলো অ্যামাজন নদীর অববাহিকা। এখন একটা জিনিস ভালো করে দেখো, দোয়াব। দোয়াব কী জিনিস? দোয়াব হচ্ছে দো মানে দুই আর আব মানে জল বা নদী। তাহলে পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে আমরা দোয়াব বলছি। ভারতে গঙ্গা ও যমুনা নদীর দোয়াব অংশে আগ্রা, এলাহাবাদ প্রভৃতি শহর অবস্থিত। এটা দোয়াব অংশে আছে, তার কারণ আগ্রা ও এলাহাবাদের এক সাইডে যমুনা, এক সাইডে গঙ্গা প্রবাহিত হয়েছে, এরা মাঝখানে পড়ে আছে, এটাকে আমরা দোয়াব বলছি। অন্তর্বাহিনী নদী কি? ইম্পর্ট্যান্ট। যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মেশে তাকে অন্তর্বাহিনী নদী বলি, বা ইনল্যান্ড রিভার। ইনল্যান্ড মানে ইন মধ্যে, ল্যান্ড ভূমির, ওই ভূমির মধ্যে মানে যে দেশের তৈরি হচ্ছে, উৎপন্ন হচ্ছে, সেই দেশেই ভূমিতেই গিয়ে মিশছে। ভূমির মধ্যে কোনো জলাশয় বা হ্রদে, কোনো সাগর বা উপসাগরে গিয়ে মিশছে না। এরকম ভারতে লুনি আছে অন্তর্বাহিনী নদী, আর রাশিয়ার আমু দরিয়া হচ্ছে অন্তর্বাহিনী নদী। প্রশ্ন আসতে পারে ভারতের অন্তর্বাহিনী নদীর নাম কি বা উদাহরণ দাও। উত্তর হবে লুনি। বুঝতে পারলে তো? অন্তর্বাহিনী ভূমিভাগ মানে ভূভাগ, যেটা জলভাগ বলছি না, ভূভাগের তৈরি হচ্ছে, ভূভাগেই কোনো জলাশয়ে শেষ হচ্ছে, মিশছে গিয়ে, কোনো সাগর বা উপসাগরে গিয়ে মিশছে না। বুঝতে পারলে? আর হচ্ছে আন্তর্জাতিক নদী কি? আন্তর্জাতিক নদী হচ্ছে যে নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। যেমন ধরো চীন থেকে উৎপন্ন হচ্ছে, ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, পাকিস্তানে গিয়ে পড়ছে। অনেকগুলো দেশ, চীন, তারপর ধরো নেপালের উৎপত্তি হচ্ছে, ভারতের মধ্য দিয়ে গিয়ে মায়ানমারে পড়ছে, বা ভারতের মধ্য দিয়ে, দুটো দেশ তো হয়ে যাচ্ছে। এরকম নদীকে বলবো আমরা আন্তর্জাতিক নদী। এরকম আন্তর্জাতিক নদীর উদাহরণ হচ্ছে সিন্ধু নদী, ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদীর নাম শুনবে এটা। ইউরোপের রাইন, দানিউব, এগুলো হচ্ছে সব আন্তর্জাতিক নদীর উদাহরণ। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখবে, কিছু কিছু নদীতে জল থাকে, কিছু কিছু নদীতে জল থাকে না, তাই তো? অনেক নদী শুকিয়ে যায় না? তাহলে আমরা নদীকে দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে নিত্যবহ নদী, মানে সারা বছর জল থাকবে, আর একটা হচ্ছে অনিত্যবহ নদী, সবসময় জল থাকবে না। তাহলে নিত্যবহ নদী কি? সাধারণত যেসব নদী উঁচু পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয় আর তার জলের উৎস বেশিরভাগটাই বরফ গলা জলে, পাহাড়ের উঁচু থেকে বরফ গলা জলে এই নদীগুলো পরিপূর্ণ। তাহলে এই নদীগুলোতে সারা বছরই জল থাকবে, বরফ গলা জলে পরিপূর্ণ নদীতে সারা বছরই জল থাকে, তাই এদেরকে আমরা নিত্যবহ নদী বলবো। এর জল কখনো শুকোয় না। গঙ্গার জল কখনো শুকোয় দেখেছ? শুকোয় না। কিন্তু মালভূমি বা অন্য কোনো কম উঁচু জায়গায় সৃষ্টি হওয়া নদীগুলোর জলের উৎস সাধারণত হচ্ছে বৃষ্টির জল, আর বৃষ্টি তো সারা বছর ভারতে হয় না। এ কারণে শুধুমাত্র বর্ষাকাল ছাড়া সারা বছরই এই নদীগুলোতে প্রায় জল থাকে না, জল থাকলেও অল্প থাকে। এগুলোকে আমরা বলবো অনিত্যবহ নদী। যেমন অনিত্যবহ নদী আমরা একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে ময়ূরাক্ষী, বর্ষার জলে পরিপূর্ণ। আজকে নদী এখানেই শেষ করছি। নদীর জন্য আরেকটা পার্ট আমরা তৈরি করব, যেখানে নদীর কার্য এবং নদীর যে প্রবাহের মধ্যে কী কী তৈরি হতে পারে, কী কী প্রবাহ আছে, সেগুলো নিয়ে আলোচনা করব।
তো ভিডিওটি কেমন লাগলো জানাবে কমেন্টে, কোনো অসুবিধা থাকলে প্রশ্ন করবে কমেন্টে, সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটি টিপে রাখবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে যাতে বন্ধুরা প্রত্যেকে পায়, তারাও একটু পড়তে পারে। পড়াশুনোর ভাগ কেউ নেবে না, তুমি পড়লে অন্য কেউ পড়লো, সবাই নিজে নিজের পড়লে তুমি কি তোর ভাগটা নিয়ে নিতে পারবে না? তাই শেয়ার করবে যাতে প্রত্যেকে পড়তে পারে, সাহায্য করবে বন্ধুদের। আর এই লকডাউনের সময়ে নিজে ভালো থাকবে, সাবধানে থাকবে, অন্যদেরও একটু সাহায্য করার চেষ্টা করবে। টাটা।